নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলনে নেতাকর্মীদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন। ধিঙের গণধর্ষণের নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ত্রিপুরায় প্রবল বর্ষণে ঘর ভেঙে একই পরিবারের 7 জনের মৃত্যু, বন্যা পরিস্থিতির অবনতি। নওগাঁওয়ের টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার ছাত্রী, 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি। বাংলাদেশে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় 3 দিনের সফরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার হাইলাকান্দি ও করিমগঞ্জ সফর করলেন। এদিন করিমগঞ্জে কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করে নেতাকর্মীদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত আমাদের কার্যকর্তাগণ, আজি মোৰ বাবে আনন্দৰ কথা। हमारे लिए बहुत ही गर्व का बात है कि करीमगंज में आज हम पहले सोचा था कि मैं एक संसद का विजय के लिए आप लोगों को अभिनंदन जनाने के लिए आऊंगा, लेकिन आज मंच में हमारा दो संसद सदस्य उपस्थित हैं। निसंदेह अभी संसद नहीं बना है, लेकिन 26 तारीख को 3 बजे का बाद संसद बन जाएगा। तो करीमगंज एक संसद के लिए वोट डाला और मोदी जी ने आप लोगों को 2 संसद वोट मिलेगा। তিনি বলেন, পরিশ্রমী বিজেপি কর্মীদের জন্য লোকসভায় বিজেপি প্রার্থী কৃপানাথ মল্লাহ জয়ী হয়েছেন, সেই সঙ্গে राज्यसभाয় मिशन रंजन दास सांसद হয়েছেন। और आज हमारा पार्टी का सबसे वरिष्ठ नेता, करीमगंज जिला का सबसे वरिष्ठ नेता मिशन रंजन दास को राज्यसभा के लिए नामांकित किया गया और कॉन्टेस्ट का भी जरूरत नहीं हुआ। अनकॉन्टेस्ट तो लगभग जीत गया है, खाली फॉर्मेलिटी बाकी है और 26 तारीख को सर्टिफिकेट भी आप लोग मिल जाएगा। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার হাইলাকান্দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হাইলাকান্দিতে শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম সহ নতুন সার্কিট হাউসের নতুন ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন তিনি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধিঙের কিশোরীদের সঙ্গে সংঘটিত ভয়াবহ ঘটনায় অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। কৈ যাম যে ভাল ল্যান্ড প্লট এটা আমাক চাই দিব লাগে, যাতে আমি এসেম্বলি ইলেকশনৰ আগতে হাইলাকান্দি মেডিকেলৰ ফাউণ্ডেশ্যন কৰিব পাৰোঁ। তাৰ উপৰিও হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী অডিটৰিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা নতুন এয়াৰ কণ্ডিশ্যন অডিটৰিয়াম বনাবৰ কাৰণে মই 20 কোটি টকা আজি এনাউন্স কৰিছোঁ। হাইলাকান্দিৰ কাৰণে খুব প্ৰয়োজন আছিলে আৰু ভাল এটা অডিটৰিয়াম এটা হাইলাকান্দিৰ ৰাইজে পাই যাব। তাৰ উপৰিও আমাৰ হাইলাকান্দি চাৰ্কিট হাউচটো নতুনকৈ বনোৱাৰ কাৰণে চেংচন হৈছে। উইদিন 10 ডেজ আমাৰ কাম আৰম্ভ হৈ যাব। গতিকে যিখিনি আমি ইলেকশ্যনৰ সময়ত হাইলাকান্দিৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈছিলোঁ, মই আজি আহিছোঁ, গোটেইখিনি আৰু এবাৰ ৰিভিউ কৰিম আৰু যি ধৰণে কথা দিছিলোঁ সেই ধৰণে যাতে আমি কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। 5 গ্ৰামৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কৰ অলৰেডি বিভিন্ন জনৰ লগত ডিছকাশ্যন চলি আছে। ক্লাছ 10ৰ ছোৱালীক ৰেপ কৰা হ'ল আৰু মাইনৰিটি এৰিয়াত য'ত অসমীয়া মানুহ মাইনৰিটি কেনেকৈ চিকিউৰিটি হ'ব? যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পিছত অসমত এনেকুৱা 22টা ঘটনা ঘটিছে আৰু আজি এইটো 23 নম্বৰ। আৰু এই গোটেই ঘটনাটোৰ বিলাকৰ লগত এটা কিছুমান বিশেষ মানুহ জড়িত হৈ থাকে আৰু লোকসভা ইলেকশ্যনৰ পিছত তেওঁলোকে বহুত এনকাৰেজমেণ্টটো পাই আছে, এটাৰ পিছত এটা ঘটনা কৰি আছে।
আমি টাফ একশ্যন ল'ম। এতিয়া মই DGPক পঠাইছোঁ ধিঙলৈকে। উইল টেক টাফেষ্ট পচিবল একশ্যন। পীযুষ হাজৰিকাকো মই যাব দিছোঁ। আৰু মই সদায় কৈ থাকোঁ যে আমাৰ অসমত নামনি আৰু মধ্য অসম, বৰাক ভেলী আদিৰ দৰে জাগাত আমাৰ খিলঞ্জীয়া মানুহ, লোকেল মানুহবিলাক বহুত ভয় আৰু সন্ত্ৰাসৰ পৰিৱেশত থাকে। অসমৰ মানুহে যিমান এই কথাবোৰ বুজিব সিমানে আমাৰ কাৰণে ভাল। বাকীটো আইনত যি ব্যৱস্থা ল'ব লাগেতো মই ল'মেই, কিন্তু আমি যিমানেই চেনচিটিভ হওঁ যে এই জেগাবিলাকত কেনেকৈ আমাৰ মানুহবিলাক থাকে, কিমান কষ্টত থাকে, আমি যিমানেই চেনচিটিভ হ'ম সিমানেই আমাৰ মানুহবিলাকে সুৰক্ষা পাব। তিনিজন ল'ৰা কোন নাম, এজনকতো এৰেষ্ট কৰা হৈছে, বাকী দুজনৰ নামো আপোনালোকে পাই যাব। মটৰচাইকেল এখনত উঠি আহি আছিলে। চৰকাৰেতো পদক্ষেপ লৈয়ে আছে, চৰকাৰে পদক্ষেপ লৈ থাকিব, কিন্তু মানুহৰ ভিতৰত থকা যিটো জন্তু, সেই জন্তুটোক চৰকাৰে কেনেকে আগত বুজি উঠিব? তিনিচুকীয়াৰ ইনচিডেণ্টটো তিনিচুকীয়াত যিয়ে যাৰ লগত মাৰপিট কৰিছে পুলিচে অলৰেডি এৰেষ্ট কৰিছে। মাৰ্ঘেৰিটাতো পুলিচে এৰেষ্ট কৰিছে। ইয়াতে বেলেগ কথা নাই, আমি যোনে য'ত গণ্ডগোল হ'ব তাতে পুলিচে একশ্যন ল'ব। অসমীয়া মানুহ যে ষ্টেজত থাকিব তেহেঁতৰ চিকিউৰিটি বিহাৰী মানুহে গোট বান্ধি মাৰিছে। ইয়াত চব তেনেকুৱা অসমীয়া, বঙালী, বিহাৰীয়ে ডিছকাশ্যনটোৱে হ'ব নালাগে। যোনে য'ত গণ্ডগোল কৰে তাৰ ওপৰত একশ্যন। গোটা ত্রিপুরা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শহরের বুকে আছড়ে পড়ছে কাঁটাকালের জল। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রবল বর্ষণে ঘর ভেঙে গিয়ে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। বন্যায় মৃতদের পরিবারকে সরকারের তরফে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্যার ভয়াবহ পরিস্থিতির দরুন বহু জায়গায় বিদ্যুৎ বন্ধ রেখেছে বিদ্যুৎ নিগম। রাজস্ব সচিব জানিয়েছেন, বন্যার কারণে রাজ্যে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে। এখন পর্যন্ত রাজ্যে 450টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরে 65,400 জন আশ্রয় নিয়েছেন। Tripura Chief Minister Dr. Manik Saha clearly saying that I have already talked to him in the morning, and the status of the state I already informed him, and I told him that please send some NDRF team as early as possible. So I heard that from Arunachal Pradesh 4 NDRF teams are coming, and another already have reached from Silchar. টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হলো নওগাঁ জেলার ধিং এলাকার 14 বছরের এক ছাত্রী। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ ঘটনাটি ঘটে এবং অচেতন অবস্থায় রাস্তার পাশে তাকে ফেলে চলে যায় 3 ধর্ষক। পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, সন্ধ্যে 6:50 নাগাদ এলাকার লোকেরা তাদের খবর দেন এবং প্রায় অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, মেয়েটির অবস্থা ভালো নয় এবং সে বারবার জ্ঞান হারাচ্ছে। এর মধ্যেই সে আমাদের জানিয়েছে 3 ব্যক্তি মিলে তাকে গণধর্ষণ করেছে। আমরা তার বয়ানের উপর নির্ভর করে একটি মামলা গ্রহণ করেছি এবং তদন্ত শুরু হয়েছে। অসমীয়া এগৰাকী নাবালিকাক ধৰ্ষণৰ দৰে যি নৰপিশাচে ঘটনা সংঘটিত কৰিছে, সেই ঘটনা কোনো কাৰণত সভ্য সমাজৰ কোনো ব্যক্তিয়ে মানি ল'ব পৰা নাই। অসমৰ সমাজ জীৱনক লজ্জানত কৰা এই ঘটনাত জড়িত প্ৰতিগৰাকী দোষীয়ে কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি পোৱাটো সদৌ অসম ছাত্ৰ সন্থাই দাবী কৰিছো।
আৰু একে সময়তে এই কথাটো খুব চৰম উপলব্ধিৰ সৈতে ক'ব বিচাৰিছো যে যিখিনি সময়ত অসমৰ চৰকাৰখনে জাতি মাটি ভেটি ৰক্ষা কৰাৰ শ্লোগান চিঞৰি থাকে, সেইখিনি সময়ত এই চৰকাৰখনৰ দিনত অসমত অসমীয়া জীয়ৰী বোৱাৰীৰ নিৰাপত্তা নোহোৱা হৈছে, অসমীয়া জীয়ৰী বোৱাৰীয়ে প্ৰাণৰ সংশয়ত দিন কটাব লগা পৰিৱেশ এটা আহিছে। আৰু এই ঘটনাসমূহ বিক্ষিপ্ত ঘটনা হিচাপে চাব নোৱাৰি, কেৱল ঢিঙৰ ঘটনাটোৱেই নহয়। আজিৰ পৰা প্ৰায় এমাহ আগতে গোৱালপাৰাৰ মাটিয়াত যি স্থানত জন্মগ্ৰহণ কৰি ডাঙৰ দীঘল হ'ল এগৰাকী 60 ঊৰ্ধৰ মহিলা, তেওঁ ঘৰৰ পৰা ওলাই যাওঁতে পথাৰত গৰু দিবলৈ যাওঁতে ধৰ্ষণৰ বলি হৈছে। কালিৰ দিনটোত বিহালী সমষ্টিত বিহালী এগৰাকী যুৱতী, এগৰাকী আদিবাসী সম্প্ৰদায়ৰ কিশোৰী ৰাতিপুৱা শুই উঠি ঘৰৰ পৰা ওলাই যাওঁতে নৰপিশাচ দুটামানে মুখত সোপা দি তেওঁক উঠাই লৈ যাবলৈ চেষ্টা কৰিছে। কোনোমতে তাই চিঞৰ বাখৰ কৰাৰ কাৰণে প্ৰাণ ৰক্ষা কৰিছে। আৰু তাৰপিছত আজি ঢিঙত এগৰাকী কিশোৰী টিউচন কৰি সন্ধিয়া ঘৰলৈ উভতি আহি থকাৰ পথত তিনিটাকৈ নৰপিশাচে ধৰ্ষণ কৰি ৰাস্তাৰ কাষত পেলাই থৈ গৈছে। এই ঘটনাবোৰে কি কথা প্ৰমাণ কৰিছে? ঘটনাবোৰে এটা কথাই প্ৰমাণ কৰিছে যে অসমত গৃহ বিভাগটোৰ অস্তিত্ব নাইকিয়া হৈছে, অসমত আৰক্ষী প্ৰশাসনৰ ওপৰত মানুহৰ বিশ্বাস নোহোৱা। বাংলাদেশের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12টি জেলা। জেলাগুলি হল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হাবিগঞ্জে। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনে প্রবল বর্ষণে দেশের 12 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলার 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার্তদের সহায়তায় 5 জেলার সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছেন সেনা সদস্যরা। সড়কটিতে রয়েছে, আমরা এখন কাজিরবাগ এলাকায় রয়েছে। আপনারা দেখছেন চারিদিকে থই থই পানি, জনজীবন বিপর্যস্ত, জনজীবন, মানুষজন ঘরবাড়ি ডুবে খুবই ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন এটা কি আঞ্চলিক সড়কের যে পানির যে অবস্থা, এর থেকে বেশি পানি মানুষের ঘরবাড়িতে, মানুষের ঘরের চাল পর্যন্ত ডুবে গিয়েছে। আপনারা কোত্থেকে আসতেছেন? বন্ধুয়া থেকে। কি আপনারা কাজ করতেন সেখানে? আপনারা কি কাজ করতেন সেখানে? কি অবস্থা এখন? ঘর ডুবে গেছে আপনাদের? দেখছেন আপনারা, আসলে এরা আসলে ফেনীর বাইরের বাসিন্দা, তারা এই ফেনীতে এসে কাজ করেন। গ্রাহকদের ঘরে ঘরে বিদ্যুতের স্মার্ট মিটার ইনস্টলেশন বন্ধের দাবি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে এপিডিসিএল এর কালাইন সাব ডিভিশন কার্যালয় ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন কালাইন স্পোর্টস ক্লাব ও জনকল্যাণ সংস্থা এবং কাঠিগোড়া থানা ভিত্তিক মহিলা সমিতি সহ অন্যান্য বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। যতদিন পর্যন্ত এই স্মার্ট মিটার প্রকল্পটি সম্পূর্ণরূপে আসামের জনগণের টাকাকে, আসামের জনগণের অর্থকে ওনার বন্ধুবর আদানিকে দেওয়ার প্রকল্প, সেই প্রকল্প যতদিন পর্যন্ত বাতিল না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইনস্টলেশন হয়েছে, এর আগে স্মার্ট ছিল যে ব্ল্যাক রক তারপর চেঞ্জ করে ডিজিটাল। কখনো কিন্তু মানুষের এইগুলো নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি, ফার্স্ট টাইম এটা হচ্ছে। তার মানে নিশ্চয়ই কিছু আছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সংস্কৃত ভারতীর চর্চা কেন্দ্র উধারবন বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা উপাসনা গৃহে অনুষ্ঠান হয়েছে।
প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সংস্কৃত সপ্তাহের শুরু হয়। সংক্ষিপ্ত আশীর্বাণী দেন পণ্ডিত প্রবর গৌতম চক্রবর্তী, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব। ওম মানে কি হচ্ছে, আমরা প্রণব সেখান থেকে ভিতর থেকে আমাদের সংস্কৃত মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে ইরা, পুষ্পতা এবং সুষুম্না নারী তিনটা আছে আমাদের ভিতরে। এটা জাগ্রত হয় কিসের দ্বারা? সংস্কৃত মন্ত্রের দ্বারা। সংস্কৃত মন্ত্র ওম শব্দ উচ্চারণ করার সাথে 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 আমাদের ওম মানে পরব্রহ্ম, সেই আমাদের সমস্ত শরীরটা শুদ্ধ হয়ে যায়। সেটা সংস্কৃতে আছে। আর কোনো ভাষায় আপনার শরীর শুদ্ধ হবে না, সমস্ত সংস্কৃত ভাষার দ্বারাই হবে। সংস্কৃত ভাষা দিয়েই আপনার শরীরটাকে শুদ্ধ করতে হবে। সেটা আমাদের সংস্কৃত জানলেই আমাদের আমরা সংস্কৃতিবান হব। ঠিক সেভাবে সত্যি কথা বলেছেন সংস্কৃত। এবং সাথে অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাকে দিয়েছেন সুলেখা ম্যাডাম আমাকে একটু লম্বা বক্তৃতা হয়ে যাবে, যার জন্য উনি আমাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। কাছাড় জেলার শিলডুবি পার্ট 1 এর অন্তর্গত গিলাছড়া গ্রাম অতি প্রাচীন। এই গ্রামের জনসংখ্যা প্রায় 2000, কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারে বেহাল। প্রায় 30 বছর পূর্বে পঞ্চায়েত মন্ত্রী আব্দুল গনির আমলে কিছুটা কাজ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের কাছে বারবার কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা অসহায় হয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাস্তাটির দুরবস্থা জনসমক্ষে তুলে ধরে। এটা রাস্তা নেই, আজকে তো 30 বছর আগে আমরা মুন্সি আব্দুল নিয়ে রাস্তা বানাইছিলাম। আচ্ছা, আর আজ 30 বছর ভিতরে 10টা টাকা খারাপ হয়েছে না কোনো রাস্তা। যেটা হয়েছে মনে করো আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা রাস্তা বানাইছি। রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া। আর যত মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত যতজন আইলা খালি হইয়া যায় বলে আমরা ভোট দেওয়ার বাদে আমরা ভোট পাইয়া আমরা তোরা রাস্তা বানাইমু। একটা মানুষের রাস্তা আর একজন তার কথা কাম করেছি বাদেও দিতেন আমরা এমপি ফজলুর আন্ডারে। ফজল বেটা কিনা করবেন তাই না, ওটা ইটোর গুড়া ওটা দিয়েছেন আমরা। আর সেন্টির লাগে 2-3 দিন হাঁটতে কোনো ফোনও নাই, কোনো বার্তাও নাই, খবরও নাই। কি জানো হেন দিলা না না হেন ভাইয়া দিলা না, আমরা কোনটা বুঝতাম পারি না। এই রাস্তার এখন আমরা মেন মুর্দা দাবি লেগে আমরা রাস্তাটা কিনা আমরা ভাই ওটা আমরা ভাইতাম। ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়ছে। বিশেষ করে শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের তৎপরতা তুঙ্গে উঠেছে। বিজেপির প্রার্থিত্বের জন্য অনেকেই ময়দানে রয়েছেন। অনুরূপভাবে পিছিয়ে নেই কংগ্রেস দলও। কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী হিসেবে 3 জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন যথাক্রমে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস এবং অনুপ রায়। আজ শিলচর বঙ্গভবনে আলোর দিশারি বরদাকান্ত দাসের 125তম জন্মদিবস উপলক্ষে এক স্মরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্ত, বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেব লস্কর, প্রয়াত বরদাকান্ত দাসের পুত্র কানাই দাস প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতি সঞ্জীব দেব লস্কর বরদাকান্ত দাসের প্রতিচ্ছবি পর্দা সরিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সাংস্কৃতিক মঞ্চের সদস্য ও সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। ভালোবাসার ফলেই তিনি হয়েছেন বিশ্ব নাগরিক। আমাদের এই অঞ্চলকে শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে আলোকিত করেছেন তা না, আমাদের সংস্কৃতি জগৎকেও তিনি আলোকিত করেছেন।
প্রমিথিয়াস স্বর্গ থেকে আমরা সবাই জানি আগুন নিয়ে এসেছিলেন। আগুনের তাপ আছে, আগুনের জ্যোতি আছে, আলো আছে। বরদা দাস এই আলো নিয়ে এসেছিলেন, জ্যোতি, তাপ এবং আরও কিছু সঙ্গে করে। 1929 সালে আসামের দ্বিতীয় ইলেকট্রিক কোম্পানি বা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র শিলচর শহরে আনেন তিনি প্রথম। এবং সেই সময়ে বড় বড় বাড়িতেও হ্যারিকেন বা ওরকম আলো জ্বলত, রান্নাঘরে কুপির আলো। তিনি নিয়ে এলেন বিদ্যুৎ। পরিমলজি তার স্মৃতিচারণায় বলেছেন সে সময় লোডশেডিং ছিল না। অন্যদিকে যে তিনি আলোটা জ্বেলেছিলেন সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। সঞ্জীব দেশপ্রকাশ উল্লেখ করেছেন এই সাংস্কৃতিক বিষয়টাকে তিনি এমন মাত্রায় নিয়ে গেছিলেন এবং আমাদের জন্য, তখন আমি ছিলাম না বটে, কিন্তু আমাদের পূর্বপুরুষদের জন্য, সেই সময়কার মানুষের জন্য একটা উজ্জ্বল অধ্যায়। এবার আজকের খেলার খবর। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল মথুরাপুর এফসি। শুক্রবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ডিমারাজি ওয়ারির দলকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় সয়া। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ধলাই গাঁও পঞ্চায়েত প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য। মোটামুটি একটা খেলা খেলেছে, খেলাটা ভালো খেলায় ওরা দুটা বুদ্ধিতে সক্ষম হয়েছে। ভালো খেলেছে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামের মৃদুলহর মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলতে 7-6 গোলে ইন্ডিয়া ক্লাবকে হারিয়ে অরুণাচল ক্লাব জয়ী হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা রানার্স দল এবং চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত। কথা বলে আরো ভালো লাগলো, কারণ দেখা যাচ্ছে যে আমাদের তারাপুরের ছেলেরাও আছে এবং মণিপুর থেকে কিছু খেলোয়াড় এসছে। যারা জিতেছেন ওদেরকে অভিনন্দন, যারা জিততে পারেননি আমি বলবো খেলাটা খুবই ভালো হয়েছে। প্রথমে এই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, একটা নকআউট টুর্নামেন্ট আমরা এক্ষুনি সম্পন্ন করলাম। দুটো দল দারুণ খেলা উপহার দিয়েছে। টাই ব্রেকারে অরুণাচল এসএস জয়ী হয়েছে। আমি অরুণাচল এসএস দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওদেরকে আজকের এই ট্রফি, মৃদুলহর ট্রফি জয়ী হওয়ার জন্য। এবং আজকের এই টুর্নামেন্টের যে স্পন্সর বাবুলহুর অ্যান্ড ফ্যামিলি, ওদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য, ডিএসএ কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।